ভাবুন তো, আমাদের এই যে এত সাজানো গোছানো আধুনিক সমাজ, এটা ঠিক কিভাবে ধ্বংস হতে পারে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। মানে ধ্বংসের কথা উঠলেই তো আমাদের চোখের সামনে সাধারণত দুটো সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যতের ছবি ভেসে ওঠে। একদম। প্রথম ছবিটা হচ্ছে সেই জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস 1984 থেকে নেয়া। মানে সেখানে ভয়ের কারণটা হলো একটা ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক গোষ্ঠী। হ্যাঁ, যারা মানুষের সব অধিকার কেড়ে নেবে, বই নিষিদ্ধ করবে। ঠিক। আর জোর করে মানুষের কাছ থেকে সত্যকে লুকিয়ে রাখবে। অর্থাৎ সোজা কথায় ভয় দেখিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু দ্বিতীয় ছবিটা হলো অ্যাল্ডাস হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ডের একটা ভবিষ্যৎ, যেটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে সমাজ ধ্বংস হবে কোনো জবরদস্তি বা ভয় দেখিয়ে নয়, তাহলে কিভাবে? মানুষকে আসলে অন্তহীন বিনোদনের সাগরে ডুবিয়ে দিয়ে। মানে হাক্সলি ভেবেছিলেন একটা সময় আসবে যখন বই নিষিদ্ধ করার কোনো দরকারই পড়বে না। কারণ মানুষ নিজেই আর বই পড়তে চাইবে না, তাই না? একদম ঠিক। সত্য লুকানোর দরকার হবে না, কারণ অপ্রাসঙ্গিক তথ্যের এত বন্যা বয়ে যাবে যে সত্য এমনিতেই তার নিচে তলিয়ে যাবে। ওয়াও! আজকের এই ডিপ ডাইভে আমরা আসলে এই দুটো ভয়ের জায়গায় একটু গভীরভাবে তলিয়ে দেখব। আমাদের হাতে আজ বেশ কিছু দারুণ সোর্স আছে। হ্যাঁ, যার একেবারে কেন্দ্রে আছে নীল পোস্টম্যানের সেই ১৯৮৫ সালের সারা জাগানো বই অ্যামিউজিং আওয়ারসেলভস টু ডেথ। হুম, শুধু তাই নয়, আমরা গ্রেড 7 এর কিছু চমৎকার বিশ্লেষণ, এমডিপিআই এর মিডিয়া ইকোলজির ওপর একটা প্রবন্ধ, আর দি ইকোনমিক টাইমসের শর্ট ভিডিও স্ক্রলিং নিয়ে করা একদম সাম্প্রতিক একটা বিশাল গবেষণাও দেখেছি। আচ্ছা, তো আমাদের আজকের মূল উদ্দেশ্য হলো এই বিষয়টা বোঝা যে ১৯৮৫ সালের সেই টেলিভিশন যুগের একটা তত্ত্ব আজকের এই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিও যুগে কিভাবে আরও বহুগুণ বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হ্যাঁ, তো অরওয়েল আর হাক্সলির এই যে দুটো ভয়ের কথা আমরা বললাম, এর মধ্যে আসল বিপদের জায়গাটা আসলে কোথায়? ঐতিহাসিকভাবে দেখলে মানে আমরা সবসময় অরওয়েলের ওই স্বৈরাচারী বা বিগ ব্রাদারের ধারণাটাকেই বেশি ভয় পেয়ে এসেছি। হ্যাঁ, আমাদের মনে হয়েছে কেউ বোধহয় সারাক্ষণ আমাদের উপর নজরদারি চালাবে। ঠিক, সেন্সরশিপ চাপিয়ে দেবে, আমাদের চিন্তার স্বাধীনতা কেড়ে নেবে। কিন্তু নীল পোস্টম্যান তার বইয়ের শুরুতেই একটা মোক্ষম কথা বলেছেন। কি রকম? তিনি বলছেন, আমাদের বর্তমান সমাজ আসলে অরওয়েলের দুঃস্বপ্নের দিকে যাচ্ছে না, বরং আমরা হাক্সলির সেই সতর্ক বার্তার দিকেই তীব্র বেগে ছুটে চলেছি। মানে হাক্সলি তো খুব স্পষ্টভাবে বিশ্বাস করতেন যে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো জবরদস্তির দরকার নেই, একদমই দরকার নেই। তাদেরকে যদি অনন্ত বিনোদন আর সুখের বড়ি দেওয়া যায়। যেটাকে তিনি তার বইতে সোমা বা সোমা বলেছেন, তাই তো? হ্যাঁ, ওই সোমা বা সুখের বড়ি দিলে মানুষ হাসি মুখে মানে একেবারে স্বেচ্ছায় নিজেদের অধিকার আর চিন্তাশক্তি বিসর্জন দেবে। তো পোস্টম্যানের যুক্তি হলো আধুনিক মিডিয়া, বিশেষ করে টেলিভিশন বা স্ক্রিন কালচার হলো আমাদের যুগের সেই সোমা বা সুখের বড়ি। ঠিক তাই। আমরা বিনোদিত হতে হতে নিজেদের ধ্বংসের পথ নিজেরাই তৈরি করছি। আচ্ছা, ব্যাপারটা তো অনেকটা এরকম। ধরুন দুজন মানুষকে বন্দি করা হবে, একজনকে জোর করে একটা অন্ধকার খাঁচায় ঢোকানো হলো। সে তো সারাক্ষণ ছটফট করবে। হ্যাঁ, খাঁচা ভাঙার চেষ্টা করবে, কারণ সে জানে সে বন্দি। আর অন্যজনকে একটা ভীষণ আরামদায়ক সোফায় বসিয়ে হাতে স্মার্টফোন দিয়ে সারাদিন তার পছন্দের মজার ভিডিও দেখতে দেওয়া হলো। দ্বিতীয়জন তো ঘুণাক্ষরেও টের পাবে না যে তার চিন্তা স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। একদম, সে তো ভাববে সে নিজের ইচ্ছাতেই সব দেখছে। আর সবচেয়ে মারাত্মক দিক হলো মানে ওই সোফায় বসে থাকা মানুষটা হয়তো খাঁচায় বন্দি মানুষটাকে দেখে উল্টো হাসবে। সিরিয়াসলি? হ্যাঁ, যখন খাঁচাটা আরামদায়ক হয় আর চারপাশের দেয়ালগুলো বিনোদনে মোড়ানো থাকে, তখন কেউ আর বিদ্রোহ করার কথা ভাবেও না। এটা একটা সাংঘাতিক কথা। পোস্টম্যান এই বিষয়টা বোঝানোর জন্য মার্শাল ম্যাকলুহানের একটা বিখ্যাত ধারণাকে একটু ঘুরিয়ে ব্যবহার করেছেন। ম্যাকলুহান বলতেন, দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ। আচ্ছা। আর পোস্টম্যান বলছেন, দ্য মিডিয়াম ইজ দ্য মেটাফোর। অর্থাৎ যোগাযোগের মাধ্যমই হলো আমাদের সংস্কৃতির রূপক। মানে একটা সমাজ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করছে, ঠিক সেটাই নির্ধারণ করে দেয় সেই সমাজ কিভাবে চিন্তা করবে। একদম, তাদের মনন কেমন হবে সেটাই ঠিক করে দেয় মাধ্যম। আচ্ছা, মাধ্যম কিভাবে মানুষের চিন্তার পদ্ধতি বদলে দেয়, এটা বোঝাতে পোস্টম্যান বইটিতে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর আমেরিকার চমৎকার কিছু উদাহরণ টেনেছেন। হ্যাঁ, সেই সময়টাকে তিনি বলছেন টাইপোগ্রাফি বা ছাপাখানার যুগ। এবং এই উদাহরণটা খুব জরুরি। মানে সেই যুগে আমেরিকার সমাজ ব্যবস্থা পুরোপুরি পড়ার ওপর নির্ভরশীল ছিল। তখন বিখ্যাত ওই লিঙ্কন ডগলেস বিতর্ক হতো। হুম।
ভাবতে অবাক লাগে, সাধারণ মানুষ মানে যারা হয়তো খুব বেশি শিক্ষিতও ছিলেন না, সারাদিন মাঠে বা কারখানায় হাড় ভাঙা খাটুনি খাটতেন, হ্যাঁ, তারাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেই জটিল রাজনৈতিক বিতর্ক মনোযোগ দিয়ে শুনতেন। এক একটা বিতর্ক 7 ঘন্টা পর্যন্ত চলত। মানুষ সেখানে পিকনিকের খাবার নিয়ে যেত। 7 ঘন্টা! ওয়াও! আজকাল তো 15 সেকেন্ডের ভিডিও দেখতে গিয়ে মানুষ বোর হয়ে সোয়াইপ করে দেয়। ঠিক। কিন্তু তখনকার মানুষ এই ধৈর্যটা পেত কোথা থেকে? কারণ তাদের মনন তৈরি হয়েছিল ছাপাখানার যুক্তিনির্ভর কাঠামোর উপর ভিত্তি করে। পড়ার কাজটি হলো একটা সক্রিয় মানসিক প্রক্রিয়া। মানে ব্রেনকে কাজ করতে হয়। একদম। যখন আমরা কোনো কিছু পড়ি তখন আমাদের মস্তিষ্ককে শব্দগুলোকে মেলাতে হয়, বাক্যের অর্থ বুঝতে হয়, একটা যুক্তির পর আরেকটা যুক্তি কিভাবে দাঁড়াচ্ছে সেটা বিশ্লেষণ করতে হয়। আচ্ছা। এই প্রক্রিয়াটা আমাদের ধৈর্য শেখায় এবং যৌক্তিক হতে সাহায্য করে। কিন্তু টেলিভিশনের যুগে এসে সবকিছু পাল্টে গেল। কেন? টেলিভিশনের সমস্যাটা কোথায়? কারণ টেলিভিশনের বা স্ক্রিনের মূল ভাষা হলো ছবি বা দৃশ্য, আর এই মাধ্যমটির প্রকৃতি এমন যে সে সবকিছুকে বিনোদনমূলক হতে বাধ্য করে। কিন্তু আমরা তো যুগ যুগ ধরে শুনে আসছি, সিইং ইজ বিলিভিং, বা দেখাই বিশ্বাস। তাহলে টিভির এই ছবিগুলো কিভাবে সত্যকে বিকৃত করছে? ছবি তো আর মিথ্যে বলে না। ছবি হয়তো সরাসরি মিথ্যে বলে না, কিন্তু ছবি আমাদের যুক্তির পথে হাঁটতে দেয় না। ব্যাপারটা একটু তলিয়ে দেখলে বুঝবেন, একটা স্থির বা চলন্ত ছবি আপনার আবেগকে নাড়া দিতে পারে, হ্যাঁ, তা পারে। কিন্তু সে আপনার সাথে কোনো যুক্তি বা আর্গুমেন্ট করতে পারে না। পড়ার যুগ থেকে দেখার যুগে প্রবেশের ফলে আমাদের রাজনৈতিক ও সামাজিক আলোচনাগুলো তাদের গাম্ভীর্য হারিয়ে ফেলল। ও আচ্ছা। পোস্টম্যান দেখাচ্ছেন আমেরিকার প্রথম 15 জন প্রেসিডেন্ট হয়তো রাস্তা দিয়ে হেঁটে গেলে সাধারণ মানুষ তাদের চিনতেও পারত না। কারণ তখন তো আর টিভি ছিল না। ঠিক, তখন তাদের পরিচিতি ছিল তাদের লেখা বা বক্তৃতা শব্দের মাধ্যমে। কিন্তু এখন রাজনীতি আর কোনো আদর্শ বা যুক্তির বিষয় নেই। তাহলে কিসের বিষয়? টিভিতে বা স্ক্রিনে একজন প্রার্থীকে কেমন দেখাচ্ছে, তার মেকআপ কেমন, সে ক্যামেরার সামনে কতটা আত্মবিশ্বাসী, এগুলোই হয়ে দাঁড়ালো মুখ্য। মানে একেই তো বলা হচ্ছে ইমেজ পলিটিক্স, তাই না? 10 মিনিট টানা একটা দর্শন নিয়ে কথা বললে দর্শকরা বোর হয়ে চ্যানেল পাল্টে দেবে। হ্যাঁ, রেটিং কমে যাবে। তাই সত্যকে এখানে বিনোদনের মোড়েকেই পরিবেশন করতে হয়। বুঝতে পেরেছি। আর এই জায়গা থেকেই মনে হয় সংবাদের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টাও একটা শো বা বিনোদন অনুষ্ঠানে পরিণত হয়েছে। অবশ্যই। আমি যখন এমজিপিআই এর প্রবন্ধটা পড়ছিলাম, তখন পোস্টম্যানের একটা ধারণা আমার খুব অদ্ভুত লেগেছে। ইনফরমেশন অ্যাকশন রেশিও, বা তথ্যের সাথে কাজের অনুপাত। হ্যাঁ, খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। তিনি দেখিয়েছেন কিভাবে টেলিগ্রাফের আবিষ্কার আমাদের খবরের জগৎটাকে পুরো উল্টে দিয়েছিল। টেলিগ্রাফের বিষয়টা সত্যি আমাদের চোখ খুলে দেয়। টেলিগ্রাফ আবিষ্কারের আগে মানুষ শুধু সেই খবরগুলোই পেত যা তাদের দৈনন্দিন জীবনে সরাসরি কাজে লাগত। একটা উদাহরণ দিন তো। ধরুন, আপনার পাশের গ্রামে কোনো রোগ ছড়িয়েছে, আপনি খবর পেলেন এবং সতর্ক হলেন। অর্থাৎ তথ্যের সাথে আপনার অ্যাকশন বা কাজের অনুপাত ছিল অনেক বেশি। মানে আমি যা জানতাম তা নিয়ে কিছু একটা করতে পারতাম। ঠিক, কিন্তু টেলিগ্রাফ আসার পর প্রথমবারের মতো মানুষ এমন সব খবর পেতে শুরু করল যার সাথে তাদের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। মানে তখন হয়তো আমেরিকার একটা ছোট শহরের মানুষ খবরের কাগজে পড়ছে যে অস্ট্রেলিয়ার জঙ্গলে আগুন লেগেছে বা লন্ডনে কোনো খুন হয়েছে। ঠিক তাই, বিশ্বের আরেক প্রান্তের বন্যা, অপরাধ বা দুর্ঘটনার খবর এক নিমেষে চলে আসতে শুরু করল। কিন্তু সমস্যাটা কি এখানে? খবর তো খবরই। সমস্যা হলো এই হাজার হাজার খবরের বিপরীতে ওই সাধারণ মানুষটার বাস্তবে কিছুই করার থাকে না। এই অপ্রাসঙ্গিক এবং খণ্ডিত তথ্যগুলো আমাদের মনে কেবল জানার একটা ভ্রম তৈরি করে। ও আচ্ছা। আমরা ভাবি আমরা বিশ্বের সব খবর রাখছি, আমরা খুব আপডেটেড, কিন্তু বাস্তবে আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না। হ্যাঁ, আমরা তথ্যের সাগরে ডুবছি, অথচ এই তথ্যগুলো আমাদের কোনো কাজেই আসছে না। শুধু আমাদের মধ্যে এক ধরনের অসহায়তা আর উদ্বেগ তৈরি করছে। টেলিভিশন এসে তো আরেকটা মারাত্মক কাজ করলো। কোনটা বলুন তো? এই যে টিভিতে আমরা সারাক্ষণ শুনি নাও, দিস, বা আর এখন এটি। হ্যাঁ, এই নাও দেশ হলো টেলিভিশনের খণ্ডিত প্রকৃতির সবচেয়ে ভয়াবহ প্রমাণ। ব্যাপারটা একটু ভেঙে বলবেন। একটু খেয়াল করলেই দেখবেন নিউজের প্রেজেন্টার হয়তো অত্যন্ত গম্ভীর মুখে একটা মর্মান্তিক খুনের খবর বা ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুর খবর পড়ছেন। হ্যাঁ, খুব সিরিয়াস মুখ করে। আর ঠিক তার পর মুহূর্তেই হাসি মুখে বলছেন নাও দিস,
এবং স্ক্রিনে শুরু হয়ে যাচ্ছে একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক টুথপেস্ট বা শ্যাম্পুর বিজ্ঞাপন। এটা তো আসলে একটা মানসিক ধাক্কা, একটা মৃত্যুর খবরের পরপরই শ্যাম্পুর বিজ্ঞাপন। এতে তো ওই মৃত্যু বা খবরের কোনো গাম্ভীর্য বা গুরুত্বই থাকলো না, তাই না? হ্যাঁ, একদমই না। ঠিক এই কারণেই পোস্টম্যান বলছেন যে টেলিভিশন কোনো বিষয়কেই গুরুত্বের সাথে নিতে শেখায় না, সবকিছুই ক্ষণস্থায়ী। একটি খবরের সাথে অন্য খবরের কোনো প্রাসঙ্গিকতা নেই। এই বিচ্ছিন্নতা আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করে যে আমরা কোনো একটা বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না। আচ্ছা। আমরা অবচেতনভাবেই মেনে নিই যে পৃথিবীতে কোনো কিছুই আসলে খুব একটা সিরিয়াস নয়, সবকিছুই কনজিউম করার মতো ছোট ছোট বিনোদনমূলক ছন্দ। আর এখানেই তো আসলে আসল ভয়টা লুকিয়ে আছে। পোস্টম্যান তো ১৯৮৫ সালে বসে টেলিভিশনের এই সমালোচনা করেছিলেন। হ্যাঁ, তখন তো আর স্মার্টফোন বা ইন্টারনেট ছিল না। তাহলে আজকের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, যেমন ধরুন টিকটক, ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস, এগুলো কি ওই টেলিভিশনেরই একটা আরও ভয়ঙ্কর, মানে আরও আপগ্রেডেড রূপ নয়? কোনো সন্দেহ নেই। দি ইকোনমিক টাইমসের সাম্প্রতিক গবেষণাটি ঘাটলে এর ভয়াবহতা পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে, যার ব্যাপারে পোস্টম্যান সতর্ক করেছিলেন। তবে আরও বহুগুণ বেশি তীব্রতায়। একদম। টিভি তবু একটা নির্দিষ্ট জায়গায় থাকত, কিন্তু এখন ওই বিনোদনের খাঁচাটা আমাদের পকেটে পকেটে ঘুরে। ওই গবেষণায় খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে কিভাবে এই ১৫-২০ সেকেন্ডের ভিডিওগুলো মানুষের মনোযোগ বা অ্যাটেনশন স্প্যান চরমভাবে কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানুষ ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেই যাচ্ছে, থামতে পারছে না। যেটাকে আজকাল ডুম স্ক্রলিং বলা হচ্ছে। এর পেছনের বিজ্ঞানটা জানলে শিওরে উঠতে হয়। এটা কিন্তু হঠাৎ করে হয়নি। মানে এটা কি ইচ্ছে করে বানানো হয়েছে? অনেকটাই তাই। প্রতিটি শর্ট ভিডিও যখন আমরা সোয়াইপ করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের একটা রাসায়নিক পদার্থ নির্গত হয়। আচ্ছা, যেটা আমাদের সাময়িক আনন্দ দেয়। ঠিক, এই অ্যালগোরিদমগুলো ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করে। আপনি জানেন না পরের ভিডিওটা মজার হবে কিনা। তাই নতুনত্বের আশায় মস্তিষ্ক বারবার আপনাকে সোয়াইপ করতে প্ররোচিত করে। এটি একটি অন্তহীন ডোপামিন লুপ তৈরি করে। এমডিপিআই এর জার্নালটিতে খুব সুন্দর করে বলা হয়েছে যে আধুনিক ওয়েব 2.0 বা এই নতুন মিডিয়া আমাদের শুধু নিষ্ক্রিয় দর্শক বানিয়ে রাখেনি, তাহলে কি করেছে? আমরা নিজেরাই লাইক, শেয়ার আর কমেন্ট করে এই ক্ষতিকারক ইকোসিস্টেমের সক্রিয় অংশে পরিণত হয়েছি। আর ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী এর প্রভাব তো শুধু মানসিক নয়, শারীরিকও। রাতের পর রাত এই স্ক্রোলিং আমাদের ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনের ব্লু লাইট আমাদের শরীরে মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয়। ফলে মানুষের ইনসমনিয়া বা অনিদ্রা বাড়ছে। আমরা আক্ষরিক অর্থেই আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে বিসর্জন দিচ্ছি মাত্র ১৫ সেকেন্ডের একটা সস্তা হাসির আশায়। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? কি? এই বিনোদনের ক্ষুধা শুধু যে আমাদের সোশ্যাল মিডিয়া বা বিনোদন জগতেই আটকে আছে তা নয়। পোস্টম্যান তার বইয়ের শেষের দিকে দেখিয়েছেন যে কিভাবে এই বিনোদনের মানসিকতা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও সস্তা পণ্যে পরিণত করেছে। ও, ধর্ম, রাজনীতি থেকে শুরু করে শিক্ষা, কিচ্ছু ওই আগ্রাসন থেকে বাদ যায়নি। হ্যাঁ, বইটিতে দেখা যায় কিভাবে টিভিতে ধর্ম প্রচারকদেরও শান্ত ও বিনোদনমূলক হতে হয়। ঠিক, কারণ কেউ যদি টিভিতে খুব কড়া, আক্রমণাত্মক বা আধ্যাত্মিকভাবে চ্যালেঞ্জিং কথা বলে, দর্শকরা বোর হয়ে চ্যানেল পাল্টে দেবে। একদম তাই। টিভিতে ধর্ম হয়ে যায় একটা আরামদায়ক শো। যেখানে গভীর কোনো আধ্যাত্মিক চিন্তার চেয়ে শোম্যানশিপ বা কার উপস্থাপনা কত সুন্দর সেটাই বেশি গুরুত্ব পায়। এবং সবচেয়ে আশঙ্কাজনক জায়গা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। পোস্টম্যান বলছেন শিক্ষাও এখন বিনোদনের কাছে আত্মসমর্পণ করেছে। একটু দাঁড়ান, এই জায়গাটিতে আমার একটু খাটকা লাগছে। আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। আচ্ছা বলুন। বইটিতে সিসেমি স্ট্রিট বা ভয়েস অব দ্য মিমির মতো শিক্ষামূলক টিভি শোগুলোর কড়া সমালোচনা করা হয়েছে, কিন্তু পড়াশোনাকে মজার বা আকর্ষণীয় করে তুললে তো শিক্ষার্থীদেরই সুবিধা। সেটা কিভাবে? ধরুন, একটা বাচ্চা যদি সৌরজগৎ সম্পর্কে কোনো বোরিং লেকচার শোনার চেয়ে একটা চমৎকার 3D অ্যানিমেশনের মাধ্যমে শেখে, তবে তো সেটা তার মনেও থাকবে বেশি। কঠিন বিষয়গুলো খেলার ছলে শিখলে ক্ষতির কি আছে? আপনার এই যুক্তিটা অনেকেই দেন এবং প্রথম দেখায় এটাকে খুব ইতিবাচক মনে হয়, কিন্তু পোস্টম্যানের বিশ্লেষণটা এখানে অনেক গভীর। আচ্ছা, তিনি মোটেও বলছেন না যে শিক্ষাকে বিরক্তিকর হতে হবে। তার আপত্তির জায়গাটা অন্যখানে। কোথায়?
তিনি সতর্ক করছেন যে যখন আমরা শিশুদের মনে এই ধারণাটা গেঁথে দিই যে শেখা মানেই সবসময় মজার কিছু হতে হবে, হ্যাঁ, তখন আমরা আসলে শেখার মূল ভিত্তিটাই ধ্বংস করে দিই। মানে মজা করে শিখলে সমস্যা কোথায়? সমস্যাটা হলো প্রকৃত জ্ঞানার্জন বা পড়াশোনার জন্য প্রয়োজন একাগ্রতা, ধৈর্য এবং জটিল বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা। তো যখন শিশুরা সেসামি স্ট্রিট বা এখনকার এডুকেশনাল রিলস দেখে অভ্যস্ত হয়ে যায়, তখন তারা ক্লাসরুমেও একই রকম চটজলদি এবং বিনোদনমূলক উপস্থাপনা আশা করে। ওহ আচ্ছা, তার মানে তাদের মধ্যে একটা এক্সপেকটেশন বা প্রত্যাশা তৈরি হয়ে যায় যে শিক্ষকও তাদের সামনে এসে ম্যাজিক দেখাবেন বা জোকস বলবেন। একদম তাই। আর তা না হলেই তারা বলবে, ধুর, পড়াশোনাটা খুব বোরিং। একদম। তারা হয়তো ওই অ্যানিমেশনটা মনে রাখবে, কিন্তু পদার্থবিজ্ঞানের মূল তত্ত্বটা নিয়ে গভীরে ভাবার ক্ষমতাটা হারাবে। এটা তো একটা বিশাল বড় সমস্যা। টেলিভিশন বা ভিডিও মাধ্যমটির মূল শর্তই হল সবকিছু চোখের জন্য আরামদায়ক হতে হবে। এর ফলে সবকিছুতে বিনোদন খুঁজতে গিয়ে আমরা এমন একটা প্রজন্ম তৈরি করছি যারা হয়তো প্রচুর বিচ্ছিন্ন তথ্য জানে। যেমন হয়তো জানে পৃথিবীর সবচেয়ে গভীর খাদ কোনটা বা ব্ল্যাক হোল কি। হ্যাঁ, কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ সময় গভীরভাবে চিন্তা করতে, যৌক্তিক বিশ্লেষণ করতে বা প্রশ্ন তুলতে পারে না। আচ্ছা, জ্ঞানার্জন তখন আর আত্মোন্নয়নের মাধ্যম থাকে না, বরং এটি কনজিউম করার মতো একটা বিক্রিযোগ্য পণ্যে পরিণত হয়। এটা সত্যিই ভাবিয়ে তোলার মতো একটা কথা। আমরা প্রতিনিয়ত দেখছি কিভাবে একটা নির্দিষ্ট মাধ্যম আমাদের চিন্তার পুরো কাঠামোটাকেই নীরবে বদলে দিচ্ছে। হ্যাঁ, পোস্টম্যানের ১৯৮৫ সালের সেই সতর্কবার্তা আজকে আমাদের এই অ্যালগোরিদম আর শর্ট ভিডিওর যুগে এসে অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দিচ্ছে। হ্যাঁ, প্রযুক্তি আসলে একটা ফাউস্টিয়ান বার্গেন বা শয়তানের সাথে চুক্তির মতো। সেটা কেমন? এটা আমাদের এক হাতে অনেক কিছু দেয়, পৃথিবীটাকে হাতের মুঠো এনে দেয়, কিন্তু অন্য হাত দিয়ে আমাদের অলক্ষ্যেই অনেক মূল্যবান কিছু কেড়ে নেয়। আমাদের ধৈর্য, আমাদের মনোযোগ, আমাদের যুক্তিবোধ। ঠিক। আমরা যখন এই প্রযুক্তিগুলো ব্যবহার করি, তখন আমরা শুধু কন্টেন্টই নেই না, ওই প্রযুক্তির চাপিয়ে দেওয়া জীবনবোধটাও আমাদের ভেতরে ঢুকে যায়। তাহলে উপায় কি? আমাদের কি সব প্রযুক্তি বর্জন করে একেবারে প্রাচীন যুগে ফিরে যাওয়া উচিত? না, পোস্টম্যান মোটেও তেমনটা মনে করতেন না। তিনি অষ্টাদশ শতাব্দীর সেই লুডাইটদের মতো ছিলেন না, যারা প্রযুক্তির ভয়ে বা রাগে কারখানার সব নতুন মেশিনপত্র ভেঙে ফেলেছিল। আচ্ছা, তিনি জানতেন যে প্রযুক্তিকে পুরোপুরি বর্জন করা বা ধ্বংস করা সম্ভব নয় এবং সেটা যৌক্তিকও নয়। তাহলে তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আমরা যেন চোখ বন্ধ করে অন্ধের মতো প্রযুক্তিকে আমাদের জীবনে আধিপত্য বিস্তার করতে না দিই, আমরা যেন প্রশ্ন করতে শিখি। একটা নতুন মাধ্যম আমাদের জীবনে এলে সেটা শুধু আমাদের কি সুবিধা দিচ্ছে তা না দেখে, সেটা আমাদের সমাজ, সম্পর্ক আর চিন্তাধারায় কি পরিবর্তন আনছে সে সম্পর্কেও যেন আমরা সচেতন হই। চমৎকার! এই সচেতনতার জায়গাটাতেই আজ আমাদের গভীরভাবে ভাবার সুযোগ রয়েছে। একদম। আজকের এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম জর্জ অরওয়েলের সেই ভয়ের চেয়ে অ্যালডাস হাক্সলির ভয়টি আমাদের বর্তমান সমাজে বেশি সত্য হয়ে দেখা দিচ্ছে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কেউ আমাদের উপর জোর করে খাঁচা চাপিয়ে দেয়নি, বরং সেই আরামদায়ক বিনোদনের সোফাটি আজ আমাদের বেশি বন্দী করে রেখেছে। ঠিক। এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে আমার মাথায় একটা নতুন চিন্তার উদ্রেক হচ্ছে, যা হয়তো এই ডিপ ডাইভের শেষে আরও একটা ভাবনার খোরাক হতে পারে। বলুন। প্রযুক্তিকে তো আমরা পুরোপুরি বাতিল করতে পারবো না, সেটা সম্ভবও নয়। কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করি বা টিভিতে কোনো কিছু একেবারে বিনামূল্যে দেখি, তখন আমরা নিজেরাই আসলে একটি পণ্যে পরিণত হই? খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই যে বড় বড় টেক কোম্পানিগুলো, তারা এত ফ্রি সার্ভিস কেন দিচ্ছে? কারণ তারা আসলে আমাদের মনোযোগ, আমাদের চোখের পলক এবং আমাদের মহামূল্যবান সময়টাকে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। একদম তাই। অরওয়েলের জগতে স্বৈরাচারীরা মানুষের চিন্তা স্বাধীনতা কেড়ে নিয়েছিল জোর করে, বেয়োনেটের মুখে। আর আজ আমরা নিজেরাই তা তুলে দিচ্ছি। হ্যাঁ, আজ এই অনন্ত বিনোদনের সাগরে ডুবতে ডুবতে একটু ডোপামিনের লোভে আমরা কি তবে নিজেদের ইচ্ছাতেই আমাদের চিন্তার স্বাধীনতাটা নিলামে তুলে দিচ্ছি? হ্যাঁ, এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। সেই আরামদায়ক সোফায় বসে স্ক্রল করতে করতে আমরা কি তবে হাসি মুখেই নিজেদের এই আধুনিক বন্দিত্বকে বরণ করে নিচ্ছি? এই গভীর এবং অস্বস্তিকর প্রশ্নটি দিয়েই আজ আমরা আমাদের এই বিশ্লেষণ শেষ করছি। আশা করি পরের বার স্ক্রল করার আগে এই প্রশ্নটা অন্তত একবার হলেও ভাবিয়ে তুলবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ডিপ ডাইভে।